ইরানে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী অভিযান। খামেনি প্রশাসনের উৎখাত আন্দোলনে 12 দিনে ৪৫ জনের প্রাণহানি, দেশজুড়ে ব্ল্যাকআউট ইন্টারনেট সেবা। ভেনেজুয়েলায় অভিযান চালাতে কোনো আইনের প্রয়োজন নেই, দম্ভ ট্রাম্পের। প্রেসিডেন্টের লাগাম টানতে ওয়ার পাওয়ারস রেজলিউশন বিতর্কের জন্য অনুমোদন সিনেটের। ইডির অভিযানের প্রতিবাদে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল এমপিদের। পুলিশের সাথে সংঘর্ষ। বিধানসভা নির্বাচনের আগে এই অভিযানকে নাটক বললেন মমতা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। সমগ্র ইরানে পৌঁছে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। ৩১টি প্রদেশেই রাস্তায় নেমেছে 10 লাখের বেশি মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তাদের লক্ষ্য। নজিরবিহীন চাপের মুখে দেশজুড়ে পুরোপুরি ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন। বহির্বিশ্বের সাথে এক প্রকারের সংযোগ বিচ্ছিন্নই করেছে ইরান। 12 দিনের সহিংসতায় ৪৫ জনের প্রাণহানির খবর মিলেছে। প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু চেয়ে স্লোগান দিচ্ছেন ইরানিরা। আগুন দেয়া হয়েছে রাজধানীর সরকারি স্থাপনায় জেনারেল কাশেম সুলাইমানির ব্যানারে। এমনকি অগ্নিসংযোগের খবর মিলেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIBর ভবনেও। পুরো প্রশাসনের ওপরই ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনরতরা। প্রায় 2 সপ্তাহের বিক্ষোভ, সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। সরকারি স্থাপনায় ভাঙচুর, আগুন, নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ ঘিরে রীতিমতো রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। বৃহস্পতিবার রাতে সকল বাধা উপেক্ষা করে নির্বাসিত ক্রাউন প্রিন্সের ডাকে দেশজুড়ে রাস্তায় নামেন কয়েক লাখ মানুষ। প্রথমবার বিক্ষোভ ছড়িয়েছে ইসলামী বিপ্লবের জনক রুহুল্লাহ খোমেনির জন্মস্থান খোমেইন পবিত্র বিবেচিত তাবরিজ শহরেও। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে ইরানের মোট 31 প্রদেশের সবগুলোই পৌঁছেছে সহিংসতার আঁচ। চাপের মুখে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেশ কিছু স্থানে বন্ধ টেলিযোগাযোগ ব্যবস্থাও। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ চায় না, কিন্তু এর জন্যও আমরা প্রস্তুত। আলোচনার জন্য তৈরি প্রশাসন। অবশ্যই সেটি পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে করতে হবে। এদিকে আন্দোলনকারীদের উপর নির্যাতন, সহিংসতা চালানোয় ইরানি প্রশাসনকে আবারও একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনেক মানুষ বিক্ষোভ করছে, এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে। তারা কিছু একটা ঘটাতে চায়। ইরানকে সতর্ক করেছে, তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির জেরে বিক্ষোভ শুরু হয় ইরানে। নিরাপত্তা বাহিনী দমনের চেষ্টা করলে ক্রমেই তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে, রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগে লাগাম টানতে পদক্ষেপ নিল মার্কিন সিনেট। ওয়ার পাওয়ারস রেজলিউশন নামে প্রস্তাব কংগ্রেসে বিতর্কের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, সামরিক ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিতে তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। তবে আপাতত দ্বিতীয় দফায় হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন বলে জানিয়েছেন তিনি। মাদুরোর পতনে দেশজুড়ে অস্থিরতার মধ্যেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলার সরকার। ভেনেজুয়েলার সরকার পতনের ইচ্ছে নেই বেশ কয়েকবারই এমন দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। অথচ দেখা গেল আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকেই তুলে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। কংগ্রেসকে না জানিয়েই এই পদক্ষেপ নেয়ায় বেশ বিতর্কের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের কেউ কেউ যে খুশি নয় তা স্পষ্ট হয়েছে বৃহস্পতিবারের এক ভোটাভুটিতে। বিতর্কের অনুমোদন পেতে সিনেটে তোলা হয়েছিল ওয়ার পাওয়ারস রেজুলেশন, যা পাশ হয় 52-47 ভোটের ব্যবধানে। উচ্চকক্ষে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবের পক্ষে ডেমোক্রেটদের পাশাপাশি ট্রাম্পের দলেরও 5 জন ভোট দিয়েছেন।
এখানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভোটের জন্য কেউ কখনো অনুশোচনা করবে না। এমন একটি ভোটের জন্য কেউ অনুশোচনা করবে না যেখানে বলা হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, আমাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠানোর আগে কংগ্রেসে আসুন। Before you send our sons and daughters to war, come to Congress. এই প্রস্তাব এখন বিতর্কের জন্য তোলা হবে কংগ্রেসের দুই কক্ষে। পাশ হলে স্বাক্ষরের জন্য পাঠানো হবে ট্রাম্পের টেবিলে। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা থাকলেও সিনেট ও প্রতিনিধি পরিষদের 2/3 সদস্য সেই ভেটো বাতিল করতে পারেন। সব বাধা পেরিয়ে ওয়ার পাওয়ার রেজুলেশন আইনে পরিণত হলে পরবর্তীতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। যেসব রিপাবলিকান আইন প্রণেতা প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে তাদের তুলোধনা করেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক আইনকে পাত্তা না দেওয়ার কথা জানান তিনি। নিজস্ব নৈতিকতার উপর নির্ভর করেই করণীয় ঠিক করেন বলে দাবি ট্রাম্পের। এদিকে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, দেশটির কারাগারে রয়েছে 8 শতাধিক রাজনৈতিক বন্দী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটকের প্রতিবাদে ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার তরুণদের নেতৃত্বে রাজধানী কারাকাসের সড়কে নেমেছে শত শত মানুষ। এ সময় মাদুরো ও স্ত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করেন আন্দোলনকারীরা। নিজ দেশে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ জানান। গত শনিবার নাটকীয় অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে বাসভবন থেকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউ ইয়র্কের একটি আদালতে বিচার কাজ শুরু হয়েছে এই নেতার। যদিও নিজের বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো। ভেনেজুয়েলায় নাটকীয়ভাবে ক্ষমতা হারিয়েছেন নিকোলাস মাদুরো। কিন্তু প্রশ্ন উঠেছে, স্বৈরশাসককে সরালেও কেন তার ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজকেই ক্ষমতায় রাখল যুক্তরাষ্ট্র? কেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নয়, কেন ডেলসি রদ্রিগেজ? বিশ্লেষকরা বলছেন, নিজেদের স্বার্থেই গণতন্ত্রকে উপেক্ষা করে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের শঙ্কা, ক্ষমতার পরিবর্তন দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে, আর তাই ভেনেজুয়েলার পুরনো প্রশাসনকেই আপাতত ভরসা রাখছে দেশটি। যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যখন আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ, তখন সবাইকে অবাক করে দিয়ে ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোর ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সাবেক মার্ক্সবাদী গেরিলা কন্যাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কেন মেনে নিল ওয়াশিংটন? 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর দল জয়ী হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। অথচ রাগঢাক না রেখেই মাচাদোকে অযোগ্য আখ্যা দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন গণতন্ত্র নয়, বেছে নিয়েছে স্থিতিশীলতা, আর তাই স্বৈরশাসক আখ্যা দিয়ে মাদুরোকে সরালেও রয়ে গেছে তারই শাসন ব্যবস্থা। উত্তরটি সহজ, তারা গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতার পক্ষে গেছে। তারা স্বৈরশাসক ছাড়াই স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে, তাই তার অনুসারীরা এখনো আছে। কেউ কেউ সামনে আনছেন ষড়যন্ত্র তত্ত্বকে। মাদুরো যেভাবে দ্রুত গ্রেফতার হলেন আর ডেলসি রদ্রিগেজ টিকে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বলা হচ্ছে, ভেতর থেকেই তথ্য পাচ্ছিল যুক্তরাষ্ট্র। সেটা হতে পারে ভাইস প্রেসিডেন্ট অথবা তার অফিসের কেউ। এটা স্পষ্ট যে উচ্চপদস্থ সূত্র ছিল। আমার তাৎক্ষণিক অনুমান, ভাইস প্রেসিডেন্ট নিজে না হলেও উচ্চপদস্থ সূত্রগুলি ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে এসেছে। তবে কারাকাস ভিত্তিক বিশ্লেষকদের মতে এই ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবসম্মত নয়, কারণ প্রকৃত ক্ষমতা এখনও সেনাবাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, যারা মাদুরোর ঘনিষ্ঠ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসল ভয়, পুরো শাসন পরিবর্তন হলেই দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর কাছের লোকজনই আপাতত দেশ চালানোর জন্য তুলনামূলকভাবে নিরাপদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরই মধ্যে ভেনেজুয়েলার 3 ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রথমে স্থিতিশীলতা ও তেল বিক্রি, এরপর সমঝোতা, সবশেষ রাজনৈতিক পট পরিবর্তন। যদিও তার সময়সীমা এখনও অনিশ্চিত। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এখনই নির্বাচন নয়। বিশ্লেষকদের আশঙ্কা, এই কৌশলে যুক্তরাষ্ট্র হয়তো লাভবান হবে, কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষ উপেক্ষিতই রয়ে যাবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরামর্শক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। আসন্ন বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং তৃণমূল কংগ্রেসকে প্রশ্নবিদ্ধ করতে অভিযানের নাটক করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ দলটির। প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তৃণমূল এমপিরা। এর আগে আইপ্যাকে অভিযান চালায় ইডি। প্রতিবাদ জানাতে সরাসরি সেখানেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে বসেন তৃণমূল কংগ্রেসের এমপিরা। মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়ান, শতাব্দী রায় সহ বেশ কয়েকজন এমপি হাজির হন কর্মসূচিতে। এক পর্যায়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ধস্তাধস্তির এক পর্যায়ে তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ। দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা অনেক নেতা রয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ারের মতো অনেকেই রয়েছেন। কিন্তু ইডি কি শুধু বিরোধীদের দুর্নীতিকেই দেখছে? তাদের বিরুদ্ধেই অভিযানে নামছে। আপনারা দেখছেন কিভাবে আমাদের দলের বিভিন্ন নথিপত্র চুরি করতে অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা কাজ করছে। আলোচিত কয়লা দুর্নীতি মামলা ইস্যুতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরামর্শক প্রতিষ্ঠান আইপ্যাকের কার্যালয়ে চালানো হয় অভিযান। এ সময় ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। অভিযোগ জানান, দলীয় নথি চুরি করতে এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিযানের নামে নাটক করা হচ্ছে, যদিও তা অস্বীকার করে প্রশাসন। एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। আইন সবার উপরে, এই ইস্যুতে আদালতের নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী সংস্থাগুলো কাজ করছে। 2020 সালে কয়লা দুর্নীতি মামলা করে সিবিআই। সেই ইস্যুতে বৃহস্পতিবার কলকাতার 6টি এবং দিল্লির 4টি স্থানে তল্লাশি চালায় ইডি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি দিল্লির ফাইজি এলাহি মসজিদ সংলগ্ন এলাকায়। তুর্কমান গেট এলাকায় শুক্রবার জুমার নামাজ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাটিতে অবস্থান করছে প্রায় 800 পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সদস্য। উচ্ছেদ অভিযানের দুদিন পরও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গত বুধবার ভোররাতে অবৈধ আখ্যা দিয়ে মসজিদ ও কবরস্থান সংলগ্ন বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। সে সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে তৈরি হয় উত্তেজনা। পরে উত্তেজিত জনতার ছোড়া পাথরের আঘাতে আহত হয় নিরাপত্তা বাহিনীর অন্তত 5 সদস্য। এ সময় টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এবার যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে ফেডারেল এজেন্টদের ছোড়া গুলিতে 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তাদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার পোর্টল্যান্ড শহরে স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড বিভাগের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত একটি গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। গুলিবিদ্ধ 2 ব্যক্তির গাড়ি অনুসরণ করছিলেন ফেডারেল এজেন্টরা। এক পর্যায়ে তাদের গাড়ি আটকে পরিচয় দিতে বলে নিরাপত্তা কর্মীরা। এ সময় তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে নিলে গুলি ছোড়া হয় বলে দাবি করা হয়। একদিন আগেই মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এজেন্টদের গুলিতে এক নারীর মৃত্যু হয়, যা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। মিনিয়াপলিস ও নিউ ইয়র্কের ম্যানহাটনে শত শত মানুষ রাস্তায় নেমে আইস ভেঙে দেয়া ও বাজেট বাতিলের দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে কয়েকজন গ্রেপ্তারও হন। এদিকে আইসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্লোগানে উত্তাল ম্যানহাটনের রাজপথ। মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়েছে ক্ষোভ। মিনিয়াপলিস থেকে নিউ ইয়র্ক ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারীরা। ইমিগ্রেশনস অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ICE কে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা।
মিনেসোটায় আইসিই এর এক সদস্যের গুলিতে নিহত হন মার্কিন নারী রেনি নিকোল গুড। এ ঘটনার প্রতিবাদে অভিবাসন আদালতের সামনে জড়ো হন প্রায় 1000 মানুষ। ফেডারেল কর্মকর্তাদের উদ্দেশ্যে খুনি স্লোগান দিতেও দেখা যায় তাদের। আমরা আইসদের চাই না, তাদের চলে যেতে হবে। তারা আমাদের কমিউনিটিকে ধ্বংস করছে। আমরা একসাথে তাদের বিদায় করব। একই ঘটনায় নিউ ইয়র্কের ম্যানহাটনেও শত শত মানুষ বিক্ষোভ করেন। আইসিই এর বাজেট বাতিল, সংস্থাটি ভেঙে দেওয়া এবং সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসনে ব্যয়ের দাবি তোলেন তারা। আমি মিনেসোটাকে আমার নাতি নাতনিদের জন্য আগের মতো জায়গায় ফিরিয়ে নিতে চাই। আমরা এখানকার মানুষ একে অপরকে ভালোবাসি। তারা মানুষকে গুম করছে, তারা আইন মানছে না। আইস এসে সবকিছু নষ্ট করে দিয়েছে। আমরা মিনিয়াপলিসে ভালো ছিলাম, সবকিছু দারুণ চলছিল এবং তারা এসে আমাদের জীবন নষ্ট করছে, পরিবারকে আলাদা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও পিপার স্প্রে ছুড়লে বাড়ে উত্তেজনা। সংঘর্ষের মধ্যে গ্রেফতার করা হয় কয়েকজনকে। অবশ্য আইসিই এর পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, নিহত নারী একটি বামপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড এজেন্টদের কাজে বাধা সৃষ্টি করছিল। ভ্যান্স আরও বলেন, 6 মাস আগে ওই নারী সংশ্লিষ্ট এজেন্টকে গাড়ি দিয়ে আঘাত করেছিল। প্রেসিডেন্ট আইসের সাথে আছেন, আমিও আইসের সাথে আছি। নিহত নারী একটি বামপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। আইসের সদস্যকে সে তার গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করছিলেন। তিনি পাল্টা গুলি চালিয়ে নিজেকে রক্ষা করেছেন। মিনেসোটার এই ঘটনার জেরে আইসিই ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে। বাড়ছে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কুর্দি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়ার আলেপ্পো। মঙ্গলবার থেকে চলা লড়াইয়ে প্রাণ গেছে 22 জনের, আহত অন্তত 173 জন। বৃহস্পতিবার রাতে অঞ্চলটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। এরপরই ঘোষণা করা হয় অস্ত্রবিরতি। চলছে মুহুর্মুহু গুলি। সরকারি বাহিনীর সাথে কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত আলেপ্পো। গেল মঙ্গলবার থেকে চলছে এই লড়াই। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ আলেপ্পো এবং এর আশেপাশের এলাকায় শুরু করে হামলা। তার পাল্টা জবাব দেয় সরকারি সামরিক বাহিনী। সংঘাত চরম আকার ধারণ করে শেখ মাকসুদ আল আশরাফিয়া এবং বনি জায়েদ এলাকায়। সংঘাতে এখন পর্যন্ত 22 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আহত হয়েছেন 1.5 শতাধিক। ঘরবাড়ি ছেড়েছেন 1 লাখের বেশি মানুষ। অন্তত 50টি পরিবার এখানে এসেছে আশ্রয় নিতে। এত মানুষ যে সবাইকে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। আহমেদ আল শারা ক্ষমতা আসার পর আলেপ্পোতে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। 1 বছর আগে সিরিয়ার ক্ষমতায় আসে আহমেদ আল শারা। এরপর থেকেই কুর্দিদের সাথে উত্তেজনা শুরু হয় সরকারের। নতুন প্রশাসনে একীভূত করার কথা ছিল এসডিএফকে। বৃহস্পতিবার রাতে আলেপ্পোয় প্রবেশ করে সরকারি বাহিনী। পিছু হটতে বাধ্য হয় এসডিএফ। এ অবস্থায় অস্ত্রবিরতি ঘোষণা করে সিরিয়ান প্রশাসন। এদিকে অস্ত্রবিরতি ঘোষণার পর 50টি বাস প্রস্তুত করা হয়েছে এসডিএফ যোদ্ধাদের আলেপ্পো থেকে সরিয়ে নিতে। 2019 সাল থেকে সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর পূর্ব অঞ্চলের নিয়ন্ত্রণে কুর্দি বিদ্রোহী এসডিএফ। জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে এসব এলাকা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সশস্ত্র গোষ্ঠীটির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ছোড়া হয়েছে ব্যাপক ড্রোন ও মিসাইল। চলমান যুদ্ধে দ্বিতীয়বারের মতো অত্যাধুনিক ওরেশনিক হাইপারসনিক মিসাইল ছুড়েছে মস্কো। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শব্দের চেয়ে 10 গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। তবে হামলার সময় কী ধরনের ওয়ারহেড ব্যবহার করা হয়েছে সেটি নিশ্চিত করেনি রাশিয়া। এদিকে ইউক্রেন জানিয়েছে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে 4 জনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও অন্তত 19 জন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়ে নিখোঁজ হয়েছে অন্তত 3 জন। তীব্র তাপদাহের কারণে গেল বুধবার দাবানল ছড়ানো শুরু করে রাজ্যটির বেশ কয়েকটি শহরে। নিয়ন্ত্রণহীন আগুনে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর, পুড়ে ছাই হয়ে গেছে বিশাল বনভূমি এলাকা।
প্রচণ্ড ঝোড়ো হাওয়ার পাশাপাশি তাপমাত্রা বেড়ে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এতই ভয়াবহ যে ক্ষীণ হয়ে আসছে আগুন নেভানোর সম্ভাবনা। রাজ্যটির 2টি শহরে আগুন ছড়িয়েছে 55 একরের বেশি এলাকায়। বলা হচ্ছে 2019 সালের পর এই প্রথম এত তীব্র দাবানলের কবলে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।